রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু দ্বিতীয় অধ্যায় রয়্যালিটি অ্যাকাউন্ট সত্ত্ব ভাড়া। সত্ত্ব ভাড়া এটা মূলত আসলে কারোর মালিকানা অন্যের কাছে শর্ত সাপেক্ষে ভাড়া দেওয়া, এটা হলো সত্ত্ব ভাড়া। সৃষ্টি যার কপিরাইট তার। তা কপিরাইট কিন্তু অন্যের কাছে ভাড়া দেওয়া হয়, পাবলিশারের কাছে বই পাবলিশ করে, তারপর বই বিক্রি করে রয়্যালিটি দেয় রাইটারকে। এটা রয়্যালিটি। মালিক তার তৈরি করা বাড়ি অন্যের কাছে ভাড়া দেয়, ভাড়াটিয়ার কাছ থেকে যে ভাড়া পায় ওইটা তার একটা রয়্যালিটি। দেখা গেছে কোনো একটা কৃষকের জমিতে যদি কয়লার খনি পাওয়া যায়, সে কয়লার খনি সরকারকে শর্ত সাপেক্ষে ভাড়া দিল, কয়লা উঠায় নেবে, টন প্রতি কৃষককে পেমেন্ট করা হবে, এই পেমেন্টটা হবে রয়্যালিটি। এই জাতীয় আইটেমগুলো আমরা এখানে শিখবো, এখানে পাবো। যাই হোক, এখানে দুইটা পক্ষ থাকবে, একটা মালিক পক্ষ আর একটা গ্রহীতা গ্রাহক পক্ষ। যে লোকটা ভাড়া নেবে সে ভাড়াটিয়া, সে হবে লিজি। আর যে লোকটা ভাড়া দেবে সে মালিক পক্ষ, সে ল্যান্ডলর্ড। আচ্ছা, দুইটা পক্ষ থাকবে। যে লোকটা ভাড়া নেই সাধারণত তার বইতে আমরা আবেদন করি, খতিয়ান করে থাকি। আবার ল্যান্ডলর্ডের পক্ষেও সেখানেও খতিয়ান হয়, জাবেদাও হয়, মাঝে মাঝে চাই। যাই হোক, আমরা দুইটা পক্ষই শিখবো। আর এর সাথে আমাদের এখানে মোট 3টা ফরম্যাটে অঙ্ক আছে। লাস্টে বলে যাচ্ছে সাব লিজু দেখাতে হবে। তাহলে ল্যান্ডলর্ড দেখাতে হবে, লিজি দেখাতে হবে এবং সাব লিজু দেখাতে হবে। তাই সিলেবাসে আমাদের 3টা ফরম্যাটের কথা বলেছে। এই যে নরমাল বেসিসের কিছু অঙ্ক পাবো, মিনিমাম বেসিসের কিছু অঙ্ক আছে, আর সাব লিজি বেসিসের কিছু অঙ্ক আছে। মোট 3টা ফরম্যাট। আজকে অঙ্ক করাবো আমরা নরমাল বেসিস 1 নম্বর ফরম্যাট থেকে। এখন আসি যে আসলে রয়্যালিটি করার সময় কিছু কিছু শর্ত সম্পর্কে আমাদের জানতে হয়, যে যার কাছ থেকে আমরা রয়্যালিটি নিব, ল্যান্ডলর্ডের পক্ষে থেকে। তো ল্যান্ডলর্ডকে একটা নির্দিষ্ট হারে মিনিমাম একটা পেমেন্ট করতে হয়। এই মিনিমাম পেমেন্ট করার সময় অনেক সময় দেখা যায় লিজিকে বিয়ার করতে হয় কিছু শর্ট ওয়ার্কিং। কিরকম শর্ট ওয়ার্কিং? যেমন দেখা যাচ্ছে ল্যান্ডলর্ডের যা অ্যাকচুয়াল রয়্যালিটি হয় হিসাব করলে হয়তো পাবে 20,000 টাকা, কিন্তু মিনিমাম 30,000 টাকা দেওয়ার কথা ছিল। এখন মিনিমাম যেটা দেওয়ার কথা থাকবে সেটা তাকে দেওয়াই লাগবে। আর অ্যাকচুয়াল রয়্যালিটি কত বলেছি উদাহরণে? 20,000। 20,000 আর 30,000 ডিফারেন্স কত? 10,000। এই 10,000 টাকা ঘাটতি হিসেবে মালিক পক্ষকে দিবে লিজিরা। এখন লিজি পক্ষ থেকে যখন মালিক পক্ষকে দিবে, তো ঘাটতি হিসেবে 10,000 টাকা রেখে দিবে। এই ঘাটতিটা পরবর্তীতে কেটে নিবে। এখন এই ঘাটতি কেটে নেওয়ার জন্য কিছু ভাষা ইউজ করা হয়, এই সম্পর্কে আমাদের জানতে হবে। ভাষাগুলো কেমন বলা থাকে আমি এখানে লিখে দিচ্ছি। শর্ট ওয়ার্কিং রিকো, এই রিকোয়ারমেন্টের শর্তসমূহ যেমন এখানে আমাদের বলা হয় যে প্রথম নির্দিষ্ট বছরের মধ্যেই যদি লোকসান পূরণ করতে হবে এমন শর্ত দেয়। ইংরেজিতে এই কথাগুলো বলা হয় এমনভাবে, পাওয়ার অর রিকুপ শর্ট ওয়ার্কিং ফর দ্য ফার্স্ট 4 ইয়ার, ফার্স্ট 2 ইয়ার, ফার্স্ট 3 ইয়ার। এর বাংলা অর্থ হচ্ছে যে লিজি শর্ট ওয়ার্কিং পূরণ করতে পারবে লিজ নেওয়ার প্রথম 2 বছরের মধ্যে, প্রথম 4 বছরের মধ্যে, প্রথম 3 বছরের মধ্যে। ফার্স্ট 2 ইয়ার, ফার্স্ট 3 ইয়ার, ফার্স্ট 4 ইয়ার, এরকম। এখন যদি ফার্স্ট 4 ইয়ার বলে, 4 ইয়ারের পরে আর কখনো সে শর্টের ব্যালেন্স টানতে পারবে না, ব্যালেন্স দেখাতে পারবে না। এর আগেই তাকে শেষ করতে হবে ব্যালেন্সটা। ফার্স্ট 4 ইয়ার, ফার্স্ট 3 ইয়ার, এই ধরনের কথা। আচ্ছা, এই ব্যালেন্সটা কন্টিনিউ সে টানতে পারবে না, এজন্য এইভাবে বলা থাকবে। আমরা বুঝতে পারছি যেখানে আমি সবগুলো ভাষা ইউজ করেছি, যে পাওয়ার অফ রিকুপ শর্ট ওয়ার্কিং ফর দ্য ফার্স্ট 2 ইয়ার, ফার্স্ট 3 ইয়ার, ফার্স্ট 4 ইয়ার, ফার্স্ট 5 ইয়ার। আচ্ছা, এবার আসি যে বছরে ক্রিয়েটেড হবে সেই বছরের থেকে যদি আমরা কন্টিনিউ গণনা করি। যেমন দেখা যাচ্ছে প্রথম বছরে ক্রিয়েটেড হলো একটা শর্ট ওয়ার্কিং, এই শর্ট ওয়ার্কিংটা আমরা পরবর্তী 3 বছরের মধ্যে পূরণ করতে পারবো। আবার দ্বিতীয় বছরে যেটা হবে সেখান থেকে আবার 3 বছর, তৃতীয় বছরে যেটা ক্রিয়েটেড হবে সেই তৃতীয় বছর থেকে আবার 3 বছর গণনা করতে হবে। এমন কথা ইংলিশে লেখা থাকে এভাবে যে শর্ট ওয়ার্কিং কুড বি রিকুপ উইথিন
3 ইয়ার 4 ইয়ার এই উইথিন ফলোয়িং নেক্সট সাকসিডিং এই ডিউরিং এই ধরনের কথা যখন বলা থাকে তখন বোঝানো হয় যে বছরে শর্ট ওয়ার্কিং ক্রিয়েটেড হবে ওই বছর থেকেই পরবর্তী বছর গণনা করতে হবে। যেটা আগে শর্ট হবে সেটা আগে ল্যাপস হবে, যেটা পরে শর্ট ক্রিয়েটেড হবে সেটা পরে ল্যাপস হবে। এই ধরনের কথাগুলো ইংরেজিতে কি বলা থাকে আবার একটু বলি। শর্ট ওয়ার্কিং কুড বি রিকুপ উইথিন দ্য 3 ইয়ার, উইথিন দ্য 4 ইয়ার, উইথিন দ্য 5 ইয়ার, উইথিন দ্য ফলোয়িং উইথিনের পরে আবার ফলোয়িং নেক্সট সাকসিডিং এইগুলো বলা হয়। যেমন এখানে বলছে সাকসিডিং 3 ইয়ার, সাকসিডিং 4 ইয়ার, সাকসিডিং 5 ইয়ার, এইভাবে। তাহলে সাকসিডিং উইথিন ফলোয়িং নেক্সট এই শব্দগুলো যখন পাবো তখন আমরা বুঝবো যে বছরে ক্রিয়েটেড হবে ওই বছর থেকেই গণনা হবে। যেটা ফার্স্টে ক্রিয়েটেড হবে সেটা ফার্স্টে পূরণ করতে হবে এবং ফার্স্টে ল্যাপস হবে। এবার প্রশ্ন বলেন। স্যার একটা পেপার ক্রিয়েট হলো ওইটা আবার তৃতীয় বছর যাব কিন্তু তৃতীয়টা যোগ করে একবারে ব্যালেন্সে দিয়ে দিছে। না ওই ব্যালেন্স মানে টাইম শেষ হয়ে গেলে দেওয়ার কথা না, তবে টাইম যদি থাকে তাহলে যোগ করে দিতে হবে। এরকম অঙ্ক যখন আসবে তখন আপনি এখন তো আমি বেসিক জিনিসগুলো একটু বোঝাচ্ছি না, ওই অঙ্কটা অঙ্কের সময় একটু প্রশ্ন করি। এবার আসে 3 নম্বরে যে অনেক সময় দেখা যায় প্রশ্নপত্রে লেখা থাকে যে ইন্টার পিরিয়ড অফ লিজ, লিজ যদি নেওয়া হয় 25 বছরের জন্য তো 25 বছরের মধ্যে কোনো ল্যাপস হবে না, 25 বছর পার হওয়ার পরে ল্যাপস হবে। আর এর মধ্যে যদি পূরণ করতে পারে তাহলে ভালো। এই ভাষাগুলো আবার 3 ভাবে বলা থাকে। শর্ট ওয়ার্কিং কুড বি রিকুপ ওভার দ্য পিরিয়ড অফ লিজ, থ্রো আউট দ্য টার্ম অফ দ্য লিজ। এই থ্রো আউট টার্ম অফ দ্য লিজ মানে কি? পুরো লিজের টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবে, পূরণ করতে পারবে সে যে কোনো সময়। ইন্টার পিরিয়ড অফ লিজ তার মানে যদি লিজ 20 বছরের ধরে নিয়ে থাকে তা 20 বছর পর্যন্ত সে ব্যালেন্স টানতে পারবে, যে কোনো সময় সে পূরণ করতে পারবে, তার ল্যাপসের কোনো সুযোগ নেই, ল্যাপস হবে না। এই 3টা শর্ত আমরা ভালো করে দেখব, আমাদের বইতে সুন্দর করে এটা লিখে দেওয়া আছে, অন্য কোথাও পাবে না। এবার আসি, আমাদের এটা অ্যানালাইসিস করতে হয়। অ্যানালাইসিসটা খুব সহজ জিনিস, আর অ্যানালাইসিসে আমি যে ছক দিছি ঠিক এই ছকের মতোই করে করতে হবে। প্রথমে ইয়ার লিখবে, তারপরে আউটপুট লিখবে, তার রেট লিখবে, এগুলো কিন্তু প্রসে দেওয়া থাকবে। আউটপুট আর রেট গুণ করলে অ্যাকচুয়াল ভ্যালিটি বেরিয়ে আসবে, মিনিমামটা প্রসে লেখা থাকবে। এই পর্যন্ত আমাদের নর্মালি আসবে। এবার আসি শর্ট। শর্টের মধ্যে আবার 4টে কলাম হবে, শর্ট ক্রিয়েটেড, শর্ট রিকুপ, শর্ট ল্যাপস, শর্ট ব্যালেন্স, আর লাস্টে একটা ঘর থাকবে প্রতি বছরে যেটা পেমেন্ট হবে সেটা। এই অ্যানালাইসিস দেখে আমরা জাবেদা করতে পারবো। প্রতি বছরে 3টে করে জাবেদা হবে। যে বছরে আমাদের ল্যাব সৃষ্টি হবে, ল্যাপস হবে, ল্যাব সংগঠিত হবে, ওই বছরে শুধু 4টে জাবেদা হবে। আচ্ছা, প্রত্যেক বছরে আমাদের 3টে করে জাবেদা হলে 5 বছরে 3 বছর 15টা জাবেদা হবে। জাবেদের ভাষাগুলো সব একই রকম হবে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা অ্যানালাইসিসের একটা ছক দেখলাম। এবার আমরা অঙ্কের দিকে যাব। এখন আসি, এখানে আরো কিছু কথা বলেছিলাম, এগুলো ছাত্রদের একটু সময় পাইলে পড়ে নেবে। আমি সেগুলো লিখেছি, এগুলো পড়লে অঙ্ক করতে সুবিধা হয়। মিনিমাম বেসিসে একটা জাবেদা বেশি হয়, সেটার জন্য এখানে লিখেছি কিছু। আমি যখন 2 নম্বর ফরম্যাটটা করব তখন মিনিমাম বেসিস নিয়ে আলোচনা করব, আর 3 নম্বর ফরম্যাট করার সময় এই সাব লিজি সাব রয়্যালিটি নিয়ে আলোচনা করব। আজকে যাচ্ছিলাম একটা অঙ্ক করাবো। 1 নম্বর ফরম্যাট, অঙ্ক নম্বর 1। এখানে আমাদের 3টা খতিয়ান, একটা জাবেদা, এগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রবলেম আমাদের বই, বেঙ্গল কয়লা লিমিটেড got the lease of a colliery on the basis of 0.50 paisa per ton of koila rice subject to a minimum rent 20,000 টাকা পার annum। এখন বেঙ্গল কয়লা লিমিটেড সে লিজ নিয়েছে ল্যান্ডলর্ডের কাছ থেকে। শর্ত হলো প্রতি টন কয়লা উঠালেই জমির মালিককে 50 পয়সা করে দেওয়া হবে টন প্রতি, তবে বাৎসরিক মিনিমাম তাকে কমপক্ষে 20,000 টাকা দেওয়াই হবে, 20,000 টাকার কম দেওয়া যাবে না। যদি ঘাটতি হয় সে ঘাটতি করে পরবর্তীতে পূরণ করে নেবে। The tenant has the right to recoup short working during first 4 year। প্রথম 4 বছরের ভিতরে টেনেন্ট তার ঘাটতি পূরণ করতে পারবে। অফ দ্য লিজ, এখানে কিন্তু ফার্স্ট 4 ইয়ার বলেছে, প্রথম শর্ত। 4 বছরের পরে আর কোনো ব্যালেন্স দেখানো যাবেই না।
বলছে যে লিজ এন্ড নট আফটার অর্ডার, তারপরে আর কোনো সুযোগ থাকবে না। দ্য আউটপুট অফ 5 ইয়ার্স ওয়াজ অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো আউটপুট কেমন 5 বছরের, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, টোনগুলো এখানে সব দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের রিকোয়ারমেন্ট বলছে ইউ আর রিকোয়ার্ড টু গিভ দ্য জার্নাল এন্ট্রি এন্ড লেজার অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ দ্য কোম্পানি, কোম্পানির বইতে খতিয়ানগুলো দেখাও। কয়টা খতিয়ান হয় এখানে কিন্তু নাম বলা নেই। নেসেসারি লেজার 3টা, আর জার্নাল করতে হবে। এই তো, এর জন্য প্রথমে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তা আমরা অ্যানালাইসিসটা আগে শিখাবো, তারপরে জার্নাল করাবো, তারপরে আমরা খতিয়ান করাবো। খুব মনোযোগ সহকারে একটু খেয়াল করতে হবে। দেখুন, একটা অ্যানালাইসিস করলাম আর কি, প্রথমে 5টা বছর ইয়ার আউটপুট রেট গুণ করলে হলো অ্যাকচুয়াল রয়্যালিটি। যেমন 18,000 কে 0.50 দ্বারা গুণ করলে 9,000 টাকা হয়, 25,000 কে 0.50 দ্বারা গুণ করলে 12,500 টাকা। এভাবেই কত আসছে, 9,000 টাকা, 12,500 টাকা, তারপরে 24,000 টাকা, 29,500, এরপরে 52,500 টাকা আসছে অ্যাকচুয়াল রয়্যালিটি। আচ্ছা, এবার আসে মিনিমাম রেট। আমাদের প্রশ্নে বলা হয়েছিল প্রতি বছরে 20,000 টাকা করে, প্রতি বছরে 20,000 টাকা। আচ্ছা, শর্ট ওয়ার্কিং সৃষ্টি হয়েছে কিনা একটু ভালো করে খেয়াল করি। এই শর্ট ওয়ার্কিং এর এই 4টা কলাম আমি দেখাবো, খুব মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমাদের মিনিমাম দিতে হবে 20,000 টাকা। আসলে অ্যাকচুয়ালি রয়্যালিটি যা হয়েছে তা ল্যান্ডলর্ড পাওয়ার কথা 9,000 টাকা। এখন লিজি 20,000 টাকার কম দিতে পারবে না, তাহলে নিজের ঘাটতি 11,000 টাকা ঘাটতি করে বাস 20,000 টাকা পেমেন্ট করে দিল। এই 20,000 টাকা পেমেন্ট করে দিলাম, ঘাটতির ব্যালেন্সটা রেখে দিলাম 11,000 টাকা। পরবর্তীতে সুযোগ হলে এটা ল্যান্ডলর্ডের কাছ থেকে আবার কেটে নিব যখন অ্যাকচুয়াল রয়্যালিটি বেড়ে যাবে। দ্বিতীয় বছরে অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে 12,500 টাকা। এখন 12,500, এখানে মিনিমাম রেন্ট কত 20,000, তাহলে ঘাটতি কত 7,500। এই 7,500 আর 11,500 মিলে 11,000 মিলে 18,500 টাকা ব্যালেন্স। তাহলে শর্টের ব্যালেন্স আরো বৃদ্ধি পাইলো, কমাতে পারলাম না দ্বিতীয় বছরে। পেমেন্ট তো ঠিকই 20,000 টাকা করাই লাগলো। তৃতীয় বছরে আসলাম, অনেক চেষ্টা করে 24,000 টাকা হয়েছে অ্যাকচুয়াল রয়্যালিটি। মিনিমাম 20,000 টাকা দিতে হয়। 20,000 টাকা দেওয়ার পরেও সারপ্লাস থাকে 4,000 টাকা। ওই 4,000 টাকা পূরণ করতে পারলাম তৃতীয় বছরে। 18,500 থেকে 4,000 টাকা পূরণ করার পরে ব্যালেন্স থাকে মাত্র 14,500 টাকা। পেমেন্টটা 20,000 টাকা করে দিলাম। 3 বছর পার হয়ে গেল, থার্ড ইয়ার শেষ। এবার ফোর্থ ইয়ারে আসলাম। ফোর্থ ইয়ারে অনেক চেষ্টা করে আমরা অ্যাকচুয়াল রয়্যালিটি বানাইছি কত 29,500। মিনিমাম 20,000 টাকা দেওয়াই লাগবে। তাই 20,000 টাকা দেওয়ার পরে 9,500 টাকা সারপ্লাস থেকে যায়, এটা আমরা ঘাটতি পূরণ করার জন্য ব্যবহার করলাম 9,500। 14,500 থেকে 9,500 টাকা ঘাটতি পূরণ করার পরে আমাদের ব্যালেন্স থাকার কথা 5,000 টাকা। ব্যালেন্সে 5,000 টাকা থাকবে, কিন্তু এখন টাইমের দিকে ফলো করলাম। মালিক পক্ষ আমাদেরকে বলেছিল ফার্স্ট 4 ইয়ার, ফার্স্ট 4 ইয়ার প্রথম 4 বছর সুযোগ আছে অফ দ্য লিজ এন্ড নট আফটার অড, তারপরে কোনো সুযোগ নেই, তারপরে ব্যালেন্স আর দেখানো যাবে না। যেহেতু 4 বছর পার হয়ে গেছে, তাহলে আর আমাদের কোনো সুযোগ নেই। তাই 5,000 টাকা ব্যালেন্সটা ব্যালেন্সের ঘরে আর রাখা গেল না, এটা ল্যাপসের ঘরে চলে আসলো। কোন ঘরে আসলো? ল্যাপসের ঘরে। ল্যাপস মানে এটা বিলীন হয়ে গেল, এটা ক্ষতি হয়ে গেছে, অতএব ল্যাপসের অবস্থায় থাকবে। তাহলে ল্যাপস আমাদের কত টাকা? 5,000 টাকা। ক্লিয়ার? স্যার এই 5,000 টাকা 4 বছরের ভিতরে না? 4 বছরের ভিতরেই। হ্যাঁ, যে টাইম শেষ হয়ে গেল। এখন ফার্স্ট 4 ইয়ার আপনার প্রথম বলেছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। আজকেই পূরণ করার শেষ টাইম ছিল, তো আমি তার পূরণ করতে পারলাম না। 9,500 দেওয়ার পরে আর 5,000 টাকা আর আমার ঘাটতি, এখন টাইম শেষ। এখন কি করবেন? এই 5,000 টাকা আর ব্যালেন্সে দেওয়া নিষেধ, সুতরাং ল্যাপসে দিয়ে দিলেন। ক্লিয়ার? এখন 4 বছরের ভিতরে শেষ হয়ে গেছে। আচ্ছা, যদি 15,000 টাকা থাকতো, 9,500 টাকা পূরণ করার পরে 5,500 টাকা আপনি ল্যাপসে দিয়ে দিতেন।
আর কোনো প্রশ্ন আছে বলেন? স্যার ব্যালেন্স ব্যালেন্স তো স্যার 14,500, হ্যাঁ তাহলে রিকার্ড যদি 15,000 টাকা হয় ও হ্যাঁ হ্যাঁ, তাহলে সুন্দর সুন্দর প্রশ্ন, এবার বুঝতে পারছি। দেখা যাচ্ছে রিকুপ যদি 15,000 টাকা এরকম ক্ষমতা আমার থাকে, 14,500 টাকা পূরণ করতে পারবো আমরা। এই 14 আমি দেখাই দিচ্ছি, এখানেই দেখাই দেবো লিখে। 14,500 টাকা এখানে দিব, দেওয়ার পরে এখানে 15,000 টাকা কখন হবে জানেন? যখন এখানে আমাদের 35,000 টাকা হবে। তো 35,000 টাকা থেকে 14,500 মাইনাস করে পেমেন্টে 20,500 টাকা দিতে হবে, তখন আর ল্যাপস থাকবে না, ঠিক না? জি স্যার। ওকে, তাহলে আমরা সবকিছু প্রশ্ন বুঝতে পারছি। এবার আসি লাস্ট বছর বসে 52,500 টাকা। এই 52,500 টাকা আমাদের অ্যাকচুয়াল ভ্যালিডি হয়েছে। মিনিমাম 20,000 টাকা দেওয়ার কথা, ম্যাক্সিমাম কোনো লিমিট থাকে না। সুতরাং শর্ট ওয়ার্কিং এ খুঁজে দেখলাম কোনো ব্যালেন্স আছে কিনা, কোনো ব্যালেন্স নেই। তাহলে মালিক পক্ষকে পুরোটাই পেইড করতে হবে, 52,500 পুরোটাই দিতে হবে। কারণ কি? কারণ শর্ট ওয়ার্কিং এ কেটে রাখার মতো কোনো সুযোগ সেখানে ছিল না, তাই পুরোটাই পেমেন্ট করে দিলাম। এবার আসেন, এই অ্যানালাইসিস দিয়ে আমরা খতিয়ান করতে পারবো। এই অ্যানালাইসিস দেখেই আমরা জাবেদা শিখবো। কিরকম জাবেদা হবে? প্রথম বছরে প্রতি বছরে 3টে করে জাবেদা হয় বলেছিলাম। শুধুমাত্র যে বছরে ল্যাপস সৃষ্টি হবে ওই বছরে ল্যাপসের জন্য একটা জাবেদা বেশি হয়, তাই 4টে জাবেদা হয়। আমি এখান থেকে জাবেদা বোঝাবো, খেয়াল করবেন। প্রথম বছরে দেখি 3টে জাবেদা কি হবে হয়। এখানে খেয়াল করবেন যে রয়্যালিটি অ্যাকচুয়ালি কত, 9,000। লিখবেন রয়্যালিটি ডেবিট 9,000 টাকা, শর্ট ওয়ার্কিং ডেবিট 11,000 টাকা, ল্যান্ডলর্ড পাবে 20,000 টাকা ক্রেডিট। তাহলে রয়্যালিটি ডেবিট 9,000 টাকা, শর্ট ওয়ার্কিং ডেবিট 11,000 টাকা, ল্যান্ডলর্ড ক্রেডিট 20,000 টাকা। এখন জমির মালিক, বাড়ির মালিক ভাড়া নিতে চলে আসলো, ভাড়া দিয়ে দিলাম। জাবেদা হলো ল্যান্ডলর্ড ডেবিট ক্যাশ ক্রেডিট, কত হাজার টাকা? 20,000 টাকা। বাস, দ্বিতীয় জাবেদা শেষ, ল্যান্ডলর্ড ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন ক্যাশের জায়গায় ব্যাংক লিখবেন, ক্যাশ লেখা দরকার নেই। এবার আসেন 3 নম্বর জাবেদা হবে, আমরা যে কোম্পানির পক্ষে অ্যাকচুয়ালি রয়্যালিটি হয়েছে কত? 9,000। এটাই তো প্রোডাকশন, এর বেশি তার প্রোডাকশন হয়নি। তাহলে প্রোডাকশন ডেবিট 9,000 আর রয়্যালিটি ক্রেডিট 9,000। 3 নম্বর জাবেদা প্রোডাকশন ডেবিট, রয়্যালিটি ক্রেডিট। প্রোডাকশনে কোন টাকাটা যায়? যেটা রয়্যালিটি ডেবিট হয় ওই টাকাটাই প্রোডাকশনে চলে যায়, তাই রয়্যালিটি ক্রেডিট হয়ে যায়। রয়্যালিটি একবার ডেবিট হয়েছিল, আবার ওই বছরই রয়্যালিটি আবার ক্রেডিট হয়ে গেল। কোথায় পাঠালাম? প্রোডাকশনে। ব্যাস, ক্লিয়ার। আমাদের প্রথম বছরে জাবেদা শেষ। দ্বিতীয় বছরে জাবেদা খেয়াল করেন, অ্যাকচুয়ালি রয়্যালিটি কত? 12,500। শর্ট ওয়ার্কিং কত? 7,500। লিখতে হবে রয়্যালিটি ডেবিট 12,500, শর্ট ওয়ার্কিং ডেবিট 7,500, ল্যান্ডলর্ড ক্রেডিট 20,000 টাকা। দ্বিতীয় বছরে যাবে দাম, খেয়াল করেছেন সবাই? রয়্যালিটি ডেবিট 12,500, শর্ট ওয়ার্কিং ডেবিট 7,500, ল্যান্ডলর্ড ক্রেডিট 20,000 টাকা। এরপরে দ্বিতীয় জাবেদা হবে ল্যান্ডলর্ড ডেবিট 20,000 টাকা, ব্যাংক ক্রেডিট 20,000 টাকা। বাস, 3 নম্বর জাবেদা হবে প্রোডাকশন ডেবিট 12,500, রয়্যালিটি ক্রেডিট 12,500। তাহলে দ্বিতীয় বছরে জাবেদাও ক্লিয়ার। 3 নম্বর বছরে গেলাম, তৃতীয় বছর রয়্যালিটি ডেবিট 24,000 টাকা। এখন 24,000 টাকা আমরা ডেবিট করলাম। শর্ট ওয়ার্কিং এবার ডেবিট হবে না, এবার রিকুভ হয়েছে বলে এটাকে বলতে হবে ক্রেডিট। শর্ট ওয়ার্কিং ক্রেডিট 4,000 টাকা, ল্যান্ডলর্ড ক্রেডিট 20,000 টাকা। তাহলে 20 আর 4 24 মিলে গেল। তাহলে তৃতীয় বছরের প্রথম জাবেদাটা দেখাচ্ছি, ল্যান্ডলর্ড রয়্যালিটি ডেবিট 24, শর্ট ওয়ার্কিং ক্রেডিট 4, ল্যান্ডলর্ড ক্রেডিট 20,000। এবার ল্যান্ডলর্ড টাকা নিতে চলে আসলো, ল্যান্ডলর্ড ডেবিট 20,000, ব্যাংক ক্রেডিট 20,000। শেষ। বুঝতে পারছে সবাই? প্রোডাকশনে কত যাবে? 24,000 টাকা। প্রোডাকশন ডেবিট, রয়্যালিটি ক্রেডিট। প্রোডাকশনে কোনটা পাঠাতে হয়? রয়্যালিটি যেটা ডেবিট হয় ওটাই প্রোডাকশনে পাঠাতে হয়। এরপরে
চতুর্থ বছরে রয়্যালিটি ডেবিট হয়েছে 29,500 টাকা। এখন আমরা ক্ষতিপূরণ পূরণ করবো। এখানে রয়্যালিটি যখন আমি ডেবিট করলাম 29,500, ঘাটতি ক্রেডিট হয়েছে 9,500, আর ল্যান্ডলর্ড ক্রেডিট হয়েছে 20,000। তাহলে জাবেদা করলাম চতুর্থ বছরে রয়্যালিটি ডেবিট 29,500, শর্ট ওয়ার্কিং ক্রেডিট 9,500, ল্যান্ডলর্ড ক্রেডিট 20,000 টাকা। ল্যান্ডলর্ড টাকা নিতে আসলো, ল্যান্ডলর্ড ডেবিট, ব্যাংক ক্রেডিট। প্রোডাকশনে পাঠাতে হবে 29,500 টাকা, প্রোডাকশন ডেবিট, রয়্যালিটি ক্রেডিট। চতুর্থ বছরের 3টা জাবেদা আমাদের শেষ হয়েছে, কিন্তু চতুর্থ বছরে 4 নম্বর একটা জাবেদা হবে। কিসের জাবেদা? সেটা ল্যাপসের জাবেদা। চতুর্থ বছরে একটা ল্যাপস ছিল, আমরা অ্যানালাইসিস দেখে বুঝবো। এখানে একটা ল্যাপস ছিল 5,000 টাকা। ল্যাপস হলে আমাদের ক্ষতি হয়, এটা ইনকাম স্টেটমেন্টে যাবে। তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। শর্ট ওয়ার্কিং এর ল্যাপস এবং রিকভ এরা সব ক্রেডিট হয়, আর ক্রেডিট হলে শর্ট ওয়ার্কিং ডেবিট হয়। যা বুঝতে পারছেন? তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট 5,000 টাকা, এটা আমরা ইনকাম স্টেটমেন্টে পাঠাবো। ক্ষতি হয়েছে আমাদের। পঞ্চম বছরে রয়্যালিটি ডেবিট হয়েছিল 52,500 টাকা। এখানে কোনো শর্ট ওয়ার্কিং এর ক্রিয়েটেড, রিকভ, ল্যাপস, ব্যালেন্স কিছুই ছিল না, সুতরাং শর্টের সাথে কোনো সম্পর্ক নেই। ডাইরেক্ট আমরা ল্যান্ডলর্ডকে টাকা দিয়ে দেবো। তাই রয়্যালিটি ডেবিট 52,500 টাকা, ল্যান্ডলর্ড ক্রেডিট 52,500 টাকা। আবার ল্যান্ডলর্ড ডেবিট 52,500, ব্যাংক ক্রেডিট 52,500। এরপরে প্রোডাকশন ডেবিট 52,500, রয়্যালিটি ক্রেডিট 52,500। খুবই নর্মাল জাবেদা হলো, কোনো শর্টেজ ঝামেলা ছিল না। সবাই বুঝতে পারছেন মনে হয়। এখন আমরা জাবেদার ভিতরে দেখেছি রয়্যালিটি প্রতি বছরে একবার ডেবিট হয়, একবার ক্রেডিট হয়। তাই রয়্যালিটি একটা খতিয়ান করতে হবে, প্রতি বছরের ব্যালেন্স নীল হয়ে যাবে। ল্যান্ডলর্ড নামে একটা শব্দ বারবার ক্রেডিট করতেছি আবার ডেবিট করতেছি, এটার একটা খতিয়ান হবে, প্রতি বছরে ক্লোজ হবে। শর্ট ওয়ার্কিং ডেবিট ক্রেডিট হচ্ছে, শর্ট ওয়ার্কিং এর একটা খতিয়ান হবে। ব্যাংকের খতিয়ান হবে না, প্রোডাকশনের খতিয়ান হবে না, ইনকাম স্টেটমেন্টের কোনো খতিয়ান করা লাগবে না। তাহলে কয়টা খতিয়ান করা লাগবে বলেছি? 3টা খতিয়ান। কি কি বলেন এবার? ল্যান্ডলর্ড, হ্যাঁ এই তো রয়্যালিটি, শর্ট ওয়ার্কিং আর ল্যান্ডলর্ড, এই 3টা খতিয়ান আমাদেরকে প্রস্তুত করা হবে। শো দ্য নেসেসারি লেজার অ্যাকাউন্ট। এখন নেসেসারি লেজার কয়টা? যদি আমরা 3টা না জানি তাহলে আন্দাজে কি করব? ব্যাংকের খতিয়ান করে দিয়ে আসবো, প্রোডাকশনের খতিয়ান করে দিয়ে আসবো, ইনকাম স্টেটমেন্ট খতিয়ান করে দিয়ে আসবো, এরকম না। তাহলে আমাদের এই ল্যান্ডলর্ডের খতিয়ান, শর্ট ওয়ার্কিং খতিয়ান আর রয়্যালিটির খতিয়ান করতে হবে। খতিয়ানগুলো অনেক ইজি। প্রত্যেকটা বছরে রয়্যালিটি একবার ডেবিট হয়, ঠিক সমপরিমাণ টাকা দিয়ে রয়্যালিটি একবার ক্রেডিট হয়। তাই রয়্যালিটির খতিয়ানটা একটু দেখাই। এটা 2টা ছকে করা যাবে, যে চলমান জের ছক অথবা টি ছক, যে কোনো একটা, যেটা খুশি সেটা করতে পারো। আমি এখানে চলমানটা দেখাইছি। যখন রয়্যালিটি ডেবিট হয়েছিল তখন তার বিপরীত নাম ছিল ল্যান্ডলর্ড। তাই ফার্স্ট ইয়ারে ল্যান্ডলর্ড নামে ডেবিট পাশে 9,000 টাকা, এটা ব্যালেন্স 9,000 টাকা ডেবিট, এটা কিন্তু ব্যালেন্সের ঘর। আবার পরক্ষণে ফার্স্ট ইয়ারে যখন আমি প্রোডাকশন নামে রয়্যালিটি ক্রেডিট করলাম, তখন আমার রয়্যালিটি 9,000 টাকা ক্রেডিট হয়ে গেল। ডেবিট ছিল 9,000 টাকা, ক্রেডিট হলো 9,000 টাকা, ব্যালেন্সটা নীল হয়ে গেল। প্রথম বছরের ব্যালেন্স নীল, শেষ। সেকেন্ড ইয়ারে আবার ল্যান্ডলর্ড ডেবিট হয়েছিল 12,500, ওই যে ল্যান্ডলর্ড নামে রয়্যালিটি ডেবিট হয়েছিল 12,500 টাকা ব্যালেন্স। পুনরায় প্রোডাকশন নামে আবার ক্রেডিট হয়েছে 12,500। তো ডেবিট আর ক্রেডিট ব্যালেন্স কাটাকাটি, বাস ওকে, নীল হয়ে গেল। থার্ড ইয়ারে রয়্যালিটি ডেবিট হয়েছিল ল্যান্ডলর্ড নামে 24,000 টাকা, ব্যালেন্স 24,000 টাকা রাখলাম ডেবিট পাশে। আবার ক্রেডিট পাশে 24,000 টাকা, বাস ওকে, ক্রেডিট হয়ে গেল, কমপ্লিট, শেষ। এরপরে আবার ল্যান্ডলর্ড 29,500, প্রোডাকশন নামে 29,500 টাকা, কমপ্লিট। আচ্ছা, এরপরে ল্যান্ডলর্ড ডেবিট হয়েছে 52,500, আবার প্রোডাকশন নামে ক্রেডিট হয়েছে 52,500, কমপ্লিট।
সবাই বুঝতে পারছি কি নাম? মেহেদী হাসান বুঝতে পারছে? কারোর কোনো সমস্যা হচ্ছে না তো? তারপরে এবার আসি ল্যান্ডলর্ডের খতিয়ান। ল্যান্ডলর্ডের খতিয়ান এটা আমাদের একবার ক্রেডিট হবে একবার ডেবিট হবে। ল্যান্ডলর্ড আমাদের দাবিদার ভিতরে যখন ক্রেডিট হয়েছিল তখন তাদের ডেবিট পাশে ছিল রয়্যালিটি এবং শর্ট ওয়ার্কিং। রয়্যালিটি এবং শর্ট ওয়ার্কিং নামে দেওয়া ছিল। রয়্যালিটি এখানে আমরা ক্রেডিট পাশে বসালাম কেন? কারণ ল্যান্ডলর্ডের খতিয়ান তো, তাই ল্যান্ডলর্ড ক্রেডিট পাশে রয়্যালিটি নামে ৯,০০০ টাকা, শর্ট ওয়ার্কিং নামে ১১,০০০ টাকা। সব মিলাই ৯ আর ১১ কত? ২০,০০০ টাকা। পরক্ষণে যখন টাকা নিয়ে চলে গেল তখন আমাদের ব্যাংকে ব্যাংকে দাবিটা কি করলাম? করলাম কি রয়্যালিটি ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ক্রেডিট। আচ্ছা, এরপরে দ্বিতীয় বছরে রয়্যালিটি ১২,৫০০, ব্যালেন্স ১২,৫০০, শর্ট ওয়ার্কিং না। তাহলে সেকেন্ড ইয়ারে রয়্যালিটি ডেবিট ১২,৫০০ আর শর্ট ওয়ার্কিং ছিল ৭,৫০০ মিলে ২০,০০০ টাকা। তো ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ক্রেডিট। এবার দেখা যাচ্ছে আচ্ছা, রয়্যালিটি পরে যখন আমরা দেখলাম ২৪,০০০ টাকা, বাস পরে ল্যান্ডলর্ড ক্রেডিট। তো ল্যান্ডলর্ড ক্রেডিট আর ব্যাংক এখানে দেখলাম কি রয়্যালিটি নামে ল্যান্ডলর্ড ক্রেডিট, আবার ব্যাংক নামে ল্যান্ডলর্ড ডেবিট, বা ২৪,০০০ টাকা পেইড। থার্ড ইয়ারে আমরা ব্যাংক পরিশোধ করে দিলাম কত টাকা? ২০,০০০ টাকা। ফোর্থ ইয়ারে ২০,০০০ টাকা পেইড করে দিলাম। ঠিক এইভাবে একবার ল্যান্ডলর্ড ক্রেডিট আর একবার ডেবিট। যখন ক্রেডিট হয় তখন তার বিপরীত নামগুলো থাকে কি? রয়্যালিটি আর শর্ট ওয়ার্কিং। আর ক্রেডিট যখন ল্যান্ডলর্ড ডেবিট হয় তখন কিন্তু ক্রেডিট পাশে থাকে ব্যাংক, তো ব্যাংক নামে টাকা দিয়ে দিতে হয়। আশা করি বুঝতে পারছেন এই খতিয়ান কি? তাহলে খতিয়ান বোঝা গেছে। এবার শর্ট ওয়ার্কিং এর খতিয়ান দেখবো। কি সবাই দেখতে পাচ্ছে না? আচ্ছা, শর্ট ওয়ার্কিং খতিয়ানটা অনেক সোজা। শর্ট ওয়ার্কিং প্রথম বছরে শর্ট ওয়ার্কিং সৃষ্টি হয়েছিল ১১,০০০ টাকা। পরক্ষণে আবার দ্বিতীয় বছরে সৃষ্টি হয়েছিল ৭,৫০০ টাকা। তাহলে ১৮,৫০০ টাকা ব্যালেন্স হয়ে গেল। থার্ড ইয়ারে যে আমরা রিকুপ করতে পারলাম শর্ট ওয়ার্কিং ৪,০০০ টাকা, তাহলে ১৮ থেকে ৪ কমে গেলে কত থাকে? ১৪,৫০০। ফোর্থ ইয়ারে রিকুপ করলাম ৯,৫০০, তাহলে ব্যালেন্স থাকে ৫,০০০ টাকা। কিন্তু শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স ৭০ বছরে ল্যাপস করে দেওয়ার কথা, তাই আবার ৭০ বছর লিখে ইনকাম স্টেটমেন্টে শর্ট ওয়ার্কিংটা পাঠিয়ে দিলাম, ৫,০০০ টাকা ল্যাপস হয়ে গেল, বাস ব্যালেন্স 0 হয়ে গেল। এই ছিল আমাদের শর্ট ওয়ার্কিং এর খতিয়ান। তাহলে অনেক সহজভাবে অঙ্কগুলো বোঝা গেছে, তাই না? কারো কোনো সমস্যা আশা করি হয়নি। এখন আমাদের সেম ভাবে এই অঙ্কগুলো করতে হবে। কয়টা অঙ্ক আপনারা বাসায় করতে পারবেন আজকে? স্যার খতিয়ানে কি লাস্টে সবগুলোরই 0 হয় ব্যালেন্স? হ্যাঁ, সবগুলো 0 কিরকম বলি। আপনার রয়্যালিটি এই খতিয়ানটা প্রতি বছরই ব্যালেন্স নীল হয়ে যায়, নামে হিসাব তো একবার ডেবিট হয় একবার ক্রেডিট হয়।
ল্যান্ডলর্ড নামে যখন ডেবিট হয়েছিল আবার প্রোডাকশন নামে ক্রেডিট হয়ে গেছিল, তাই এখানে 0 হয়েছিল। আচ্ছা, ল্যান্ডলর্ড এ তো আর বাকি রাখে না, ল্যান্ডলর্ড একবার ক্রেডিট হয়, আবার ব্যাংকে টাকা নিয়ে যাওয়ার সময় ল্যান্ডলর্ড ডেবিট হয়ে যায়, তো প্রতি বছরে টাকা নিয়ে চলে যায়, সুতরাং প্রতি বছরেই এটা ব্যালেন্স 0 হয়ে যায়। কিন্তু শর্ট ওয়ার্কিংটা প্রতি বছরে তার ব্যালেন্স 0 হয় না, যখন প্রথম 2 বছরে ক্রিয়েটেড হয়েছে তাই ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে। কিন্তু থার্ড ইয়ারে এবার রিকুভ হয়েছে, রিকুভ হলে ব্যালেন্স কিন্তু এবার কমতে কমতে আসতেছে। ফোর্থ ইয়ারে এটাও রিকুভ হয়েছে 9500, এখানেও কমে গেছে। আবার ফোর্থ ইয়ারে যখন ল্যাপস হয়ে গেল, ইনকাম স্টেটমেন্টে পাঠালাম, তখনও তো শর্ট ওয়ার্কিং ল্যাপসে চলে গেল, মানে 0 হয়ে গেল। পঞ্চম বছরে আর কোনো শর্ট ওয়ার্কিং যায়নি, এই জন্য এখানে আসে নাই, ফোর্থ ইয়ার পর্যন্ত শেষ। এই জন্য আপনার প্রশ্ন ছিল প্রতি বছরে কি ল্যাপস এই খতিয়ান সব 0 হয়ে যায়? না, সবকটা 0 হয় না, শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স তো 0 হয় না, যখন বাড়ে তখন বাড়তে থাকে, যখন কমে তখন কমতে থাকে, এইভাবে। আশা করি উত্তরটা পাইছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাঝে হয়তো বা আপনাদের নেটের একটু সমস্যা হয়েছে, তো সমস্যা নেই, আমার এখানে রেকর্ড করা আছে, যেটুকু সমস্যা হয়েছে এই রেকর্ডটা দেখলে পেয়ে যাবেন। এখন আমরা বাড়িতে পড়া দিব, কয়টা অঙ্ক পড়া দিব আপনারা বলেন, কয়টা অঙ্ক করবেন এই বই থেকে? 5টা করতে পারবেন? সেম অঙ্ক, একেবারে একই অঙ্ক, এক নম্বর ফরম্যাট, সব একই রকম। তাহলে আজকে ক্লাস যারা করলো সবাই 5টা হোমওয়ার্ক করবে, এখান থেকে 5টা অঙ্ক করবে। কালকের ক্লাসে আবার আমরা এরপরের থেকে 6 থেকে শুরু করব। যাদের যাদের সমস্যা আছে 5টার ভিতরে, প্রথমেই শুরুতেই সলভ গুলো করা হবে, সমস্যাগুলো সমাধান করা হবে। জাস্ট টাইমে 10টার সময় আমি লিংক দেওয়ার সাথে সাথে 5 মিনিটের ভিতরে সবাই জয়েন্ট হবে। 5 মিনিট পরে আর জয়েন্ট নেওয়া হবে না, কারণ জয়েন্ট হওয়ার পরে ক্লাস শুরু করলে আমাদের সুবিধা হয়, কিন্তু ক্লাসের মধ্যে জয়েন্ট হলে পুক পুক করে শব্দ হয়, আমার ক্লাস বাদ দিয়ে আবার জয়েন করাতে হয়। তো এখন আমরা যেটা করতে চাচ্ছি